গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ 2.0, ক্লাস নাম্বার হচ্ছে 21, 21তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেককে বলবো আমাদের যে ক্লাস রুটিন আছে একবার দেখে রাখো। আমাদের জুন মাসে ইউটিউবে ক্লাস যেগুলো নেওয়া হচ্ছে সেই রুটিন আছে আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশন। ওকে, এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় তোমরা রুটিন ফলো করো। আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক ইউটিউব ক্লাসের লিংক বা নোটিফিকেশন তুমি পাবে যথাসময়ে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, এখানে তুমি জয়েন করে রাখতে পারো। পাশাপাশি আমাদের TWS একাডেমি অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোরে পাবে, এবং এখানে আমরা পেড কোর্স করাচ্ছি। বিভিন্ন পরীক্ষার সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পাচ্ছ, এবং আমাদের নতুন যে ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে ফাউন্ডেশন 3.0, এই নিয়ে আমাদের তৃতীয় ফাউন্ডেশন, এবং এই ফাউন্ডেশনটা একটু আলাদা করা হয়েছে কারণ এই ফাউন্ডেশনে সমস্ত পরীক্ষার একটা কম্বাইন্ড ফাউন্ডেশন আমরা এখানে করেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি পরীক্ষা, রেল, এসএসসি, এই ফাউন্ডেশন ব্যাচ নিলে তুমি এতগুলো এক্সাম দিতে পারবে। আমরা জানি যে প্রত্যেক এক্সামের যাই হোক, সে সেন্ট্রাল হোক বা আমাদের স্টেটের হোক, একটা কমন সিলেবাস আছে এবং কিছু ডিফারেন্স আছে। তো কমন জায়গাগুলো আগে আমরা এখানে শেষ করে তারপর সেই স্পেসিফিক জায়গাগুলো করানো হবে যেগুলো যার দরকার হয়। তো যাই হোক, তো এই যে ফাউন্ডেশন ব্যাচ, এটাকে আবার আমরা 4টে ভাগে রেখেছি, অর্থাৎ জিকে, রিজনিং, ইংলিশ, ম্যাথ। যদি কারো স্পেসিফিক কোনো একটা পার্ট দরকার হয় সে শুধু সেটাই নিতে পারো, আর ওভারঅল নিতে চাইলে এটা নেবে। 70% অফ অ্যাভেলেবেল রয়েছে আপাতত। প্রত্যেকে যারা নিতে ইচ্ছুক দ্রুত নিয়ে নাও, কারণ পরীক্ষা কিন্তু হবে। তোমরা যারা ভাবছো স্যার পরীক্ষা কবে হবে, একটা অনিশ্চিত ব্যাপার চলে আসছে বা অনিশ্চয়তা চলে আসছে, হতাশা হয়ে যাচ্ছে, বাট এটুকু বিশ্বাস রাখতে পারো যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে সেগুলো তো নিতেই হবে। এই যে সময়টুকু পাচ্ছ তোমরা, এই সময়ে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। একটা ধরো খারাপ সময় যাচ্ছে, খারাপ সময় তো চিরকাল চলবে না, এরপরে ভালো সময় আসতে চলেছে। যাই হোক, তো পরীক্ষাগুলো হবে এবং ওই পরীক্ষা তোমাকে পাশ করে বেরিয়ে আসতে হবে, এটাই কিন্তু তোমার লক্ষ্য থাকবে। এবং সেই লক্ষ্য পূরণের জন্য তোমাকে কিন্তু পড়াশোনার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সে তুমি ব্যাচ নিলে না নিলে বড় কথা নয়, তোমার প্রত্যেকটা সাবজেক্ট, আমি ক্লাসের প্রথমে বলছি, প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস হোক, ভূগোল হোক, পাশাপাশি সায়েন্সের, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, তো ইত্যাদি সমস্ত সাবজেক্টের একটা নলেজ, বেসিক নলেজ তোমাকে রাখতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে চলতে হবে। যাই হোক, তো আমরা এখানে একটা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করাবো এখন, যেভাবে প্রত্যেক দিন করানো হয়, একটু আলাদা প্যাটার্নে। কিছু প্রশ্ন তোমরা দেখবে একই টাইপের প্রশ্ন, কিছু ডিফারেন্ট থাকবে। তো প্রথম প্রশ্ন, একই জায়গা থেকে বেশি প্রশ্ন একটু সলভ করাবো আজকে। পেশি সম্পর্কিত বিদ্যা, এটাকে কি বলা হয়? তো বিভিন্ন বিদ্যা, বিভিন্ন সাবজেক্ট যেগুলো আমরা পড়ছি, স্পেসিফিক ভাবে যদি বলা হয় কোষ সংক্রান্ত বিদ্যা, সাইটোলজি, আচ্ছা, মায়োলজি পেশি সংক্রান্ত বিদ্যা, অস্টিওলজি অস্থি সংক্রান্ত, মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে, হর্টিকোলজি, সিনিকোলজি রয়েছে বাস্তুবিদ্যা সম্পর্কিত। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়? আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয় বলতে পারবে? আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে ফটোট্রপিজম। উদ্ভিদের যে চলন আছে, চলনের যে ভাগগুলো আমরা জানি, তার মধ্যে ফটোট্রপিজম অর্থাৎ আলোর প্রভাবে যে চলন হচ্ছে উদ্ভিদের। মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। যারা নতুন আছো, যারা ক্লাস দেখছো, রেগুলার দেখতে থাকো, যারা পুরনো আছো অনেকদিন ধরে, হয়তো এই সমস্ত প্রশ্ন তোমরা আগেও সলভ করেছো, তারপরেও আমরা এই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা যত কাছাকাছি আসবে আবারও সলভ করাবো, যাতে করে তোমাদের এই সহজ কোশ্চেনগুলো পরীক্ষায় মিস না হয়ে যায়। মানবদেহের দীর্ঘতম পেশি যদি প্রশ্ন আসে, উত্তর হবে সার্টোরিয়াস, দীর্ঘতম পেশি। আচ্ছা, ক্ষুদ্রতম পেশির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম
পেশির নাম কি হবে? ক্ষুদ্রতম পেশির নাম হচ্ছে স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস যেটা কানে থাকে, আর সার্টোরিয়াস যেটা আমাদের পায়ে থাকে। আচ্ছা, পেশি এবং যদি আমরা হাড়ের কথা বলি, মানবদেহের বৃহত্তম হাড় কি? বৃহত্তম হাড় বা অস্থি এটা কি? এটা হচ্ছে ফিমার হাড়, পায়ে। আর ক্ষুদ্রতম হাড়, ক্ষুদ্রতম, এটা হচ্ছে স্টেপিস। মানবদেহে কতগুলো হাড় থাকে? মানবদেহে হাড় সংখ্যা কতগুলি থাকে? এটাও মাঝে মাঝে প্রশ্ন আসে। আমাদের মানুষের শরীরে টোটাল হাড় সংখ্যা হচ্ছে 206টি। এটা কিন্তু প্রত্যেকে জানো আশা করি, তবু আমরা লিখলাম, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এবং পেশি সংখ্যা কয়টি তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গ কি? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পরীক্ষায় দেয়, বিভিন্ন পরীক্ষায় দেখবে প্রশ্নটা এসছে এবং একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা থাকে। বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ রয়েছে। মানুষের যেমন গমন অঙ্গ যদি বলো পা, বিশেষ করে মানুষের গমন পদ্ধতি দ্বিপদ গমন, এছাড়াও যাদের পা নেই হাত ইত্যাদির সাহায্যে গমন করতে পারে। তো এখানে আমরা যদি দেখি মানবদেহের গমন অঙ্গ তো দেখলাম, যাই হোক, তো এখানে অ্যামিবার হচ্ছে সিউডোপোডিয়া, এর বাংলা হচ্ছে ক্ষণপদ। এই জায়গাটা অনেকে ভুল করে, ইংরেজি দেখে ঘাবড়ে যায়। কেঁচোর গমন অঙ্গ কি? কেঁচো, কেঁচো হচ্ছে সিটা, কেঁচোর গমন অঙ্গ হচ্ছে সিটা। ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনা, ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্লাজেলা। সিলিয়া হচ্ছে প্যারামিসিয়াম। মৃত্যুর পর যে পেশি দৃঢ় হয়ে যায় এটাকে কি বলে? বলতে পারবে? মৃত্যুর পর পেশি দৃঢ় হয়ে যাওয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় রাইগর মর্টিস। অপশন সি যারা বলবে সঠিক উত্তর হয়ে যাবে। লজ্জাবতী লতায় কি প্রকার চলন দেখা যায়? লজ্জাবতী লতায় কি প্রকার চলন দেখা যায়? তো এই চলন উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ করে আমরা বলবো চলন। গমনে সক্ষম উদ্ভিদ খুব কম রয়েছে। উদ্ভিদরা আমরা জানি এক জায়গায় স্থির থাকে এবং তারা গমনে অক্ষম বেশিরভাগ ক্ষেত্রে, অল্প কিছু ব্যতিক্রম আছে। লজ্জাবতী লতায় আমরা যে চলন দেখব সিসমোনাস্টি চলন, অর্থাৎ লজ্জাবতী লতার পাতায় তুমি যদি হাত দাও সেক্ষেত্রে পাতাটা মুড়ে যায়। অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? হ্যালোফাইট, জেরোফাইট, হাইড্রোফাইট নাকি সবগুলি? সঠিক উত্তর কি হবে? সকলে যারা কানেক্ট আছো লাইক করো, শেয়ার করো সেশনটি। উত্তর কি হবে? আচ্ছা, হ্যালোফাইট উদ্ভিদ কাদের বলি? বাংলায় বলি লবণাম্ব উদ্ভিদ, অর্থাৎ লবণাম্ব উদ্ভিদ বলতে লবণযুক্ত জলে যারা জন্মায়, লবণাক্ত জলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদগুলোর মূলটা অভিকর্ষ প্রতিকূলবর্তী মানে বিপরীতে হয়। আমরা জানি যে শ্বাসমূল ঠেসমূল দেখা যায় এদের, বিশেষ করে যে শ্বাসমূল দেখা যায় এগুলো কি, তারা ওই যে লবণাক্ত জল থেকে পর্যাপ্ত অক্সিজেন সংগ্রহ করতে পারে না, যার কারণে তারা অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল অর্থাৎ মাটির উপরে মূল জন্মায়। ঠিক আছে, শ্বাসমূল জন্মায় মাটির উপরে। তো উদ্ভিদ এর এক্সাম্পল কি হবে? হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ, সুন্দরী, গরান, গৌয়া ইত্যাদি উদ্ভিদ হতে পারে। জেরোফাইট উদ্ভিদ কাদের বলি আমরা? যে সমস্ত উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায়, মরু অঞ্চলে এই সমস্ত উদ্ভিদ জন্মায়। ফণিমনসা, ক্যাকটাস এই উদ্ভিদের উদাহরণ হতে পারে। হাইড্রোফাইট উদ্ভিদ কি? হাইড্রোফাইট উদ্ভিদ মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায়, যেমন কচুরি পানা, সেগুলোকে আমরা বলি হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদ।
আরেক ধরনের উদ্ভিদ আমরা বলবো মেসোফাইট, যে সমস্ত স্থলভাগে জন্মায়, সাধারণত আমরা দেখি আম, জাম, কাঁঠাল ইত্যাদি, এগুলোকে বলা হয় মেসোফাইট উদ্ভিদ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গমনে সক্ষম উদ্ভিদ কোনটি? আমরা বলছিলাম যে অল্প কয়েক সংখ্যক উদ্ভিদ আমরা দেখব যে গমন করতে পারে। লোহিত শৈবাল, ভলবক্স, মিউকর নাকি সবগুলি? উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে হয়ে যাবে ভলবক্স। অপশন বি যারা করেছো একদম সঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাত্রিবেলায় ফুল ফোটে। আচ্ছা, অপশনটা দেখে ফেলেছো। রাত্রিবেলায় ফুল ফোটে মানে যে সমস্ত ফুল কিছু আছে দিনের বেলায় ফোটে সূর্যলোকের উপস্থিতিতে, সেগুলো ফোটোনাস্টি, এই যে চলন, ফোটোনাস্টি চলনটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। মানে আলোর প্রভাবটা এখানে ডিপেন্ডেবল হতে পারে, আলো লাগছে, হতে পারে আলোর বিপরীতে, মানে আলো টোটালি লাগবে না, নেগেটিভ ফোটোনেস্টি বলা হয়। রাতের বেলা জন্মায়, আলো হলে জন্মাবে না, ঠিক আছে। আর কিছু ফুল ফুটবে, যেমন সূর্যমুখী ফুল, আলোর প্রভাবে ফুটবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা হলো কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইংরেজিতে আমরা বলি। এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, যার বর্তমান নাম বা অনেক আরেকটা নাম আছে হরপ্পা সভ্যতা বলছি, এই সভ্যতাটা কোন যুগের? আমরা যদি ভারতবর্ষের ইতিহাস খেয়াল করি, তো প্রাচীন যুগের ইতিহাসটাকে আবার ভাগ করা হচ্ছে প্রস্তর যুগের ইতিহাস, ঠিক আছে। প্রস্তর যুগের আবার তিনটি ভাগ, একটা হচ্ছে প্যালিওলিথিক প্রাচীন প্রস্তর যুগ, 2 নম্বর হচ্ছে মেসোলিথিক মধ্যপ্রস্তর যুগ, 3 নম্বর হচ্ছে নিওলিথিক মানে হচ্ছে নব্যপ্রস্তর যুগ, তারপরে আসবে চালকোলিথিক এজ অর্থাৎ তাম্র প্রস্তর যুগ। তো সিন্ধু সভ্যতাটা ছিল তাম্র প্রস্তর যুগের, তাম্র প্রস্তর যুগ, অর্থাৎ তখন তামার আবিষ্কার হয়েছে, তামার আবিষ্কার হয়েছে সিন্ধু সভ্যতা। আচ্ছা, ভারতবর্ষের যদি প্রাচীনতম সভ্যতা বলি কোন সভ্যতা হবে বলো তো? ভারতের প্রাচীনতম সভ্যতা কি? দেখো, প্রশ্নগুলোর সঙ্গে আমরা যে রিলেটেড আলোচনাগুলো করবো এটাও কাজে লাগবে। ভারতের একটা সময় মনে হতো ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, তাই তো? প্রাচীনতম সভ্যতা মনে হতো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে 1921 সালে, হরপ্পা কেন্দ্র 22 সালে, মহেঞ্জোদারো কেন্দ্র, তারপর একাধিক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। কিন্তু যখন মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল জাফরাসওয়াত জারিজের নেতৃত্বে, তোমার 1970-এর দশকে সম্ভবত, তো সেই মেহেরগড় সভ্যতা দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতারও অনেক প্রাচীনতম সভ্যতা। তাহলে এখানে আমরা যে প্রশ্নটা বলতে চাইছি, ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতাটা ভারতে ছিল, এর কিছু নিদর্শন পাওয়া গেছে। তো মেহেরগড় সভ্যতাকে আমরা বলতে পারি যে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা। মনে থাকবে, প্রত্যেকে মনে রাখবে। এখানে ধান চাষের নিদর্শনও পাওয়া গেছিল। মাছের গমন অঙ্গের নাম কি? সহজ প্রশ্ন। চলন গমন রিলেটেড কিছু প্রশ্ন আমি সলভ করাচ্ছি, তোমরা বুঝতেই পারছো এই জায়গা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয়, যার কারণে আমরা তো মিক্সড প্র্যাকটিস করি, তার সঙ্গে এটার সঙ্গেও আমরা বেশ কিছু প্রশ্ন আছে, মিক্সড প্র্যাকটিসই হবে। মাছের গমন অঙ্গের নাম হচ্ছে পাখনা। এই জায়গায় যারা মাইটম পেশি করবে ভুল হবে। দেখো, গমন অঙ্গ এটা হচ্ছে গমনে সাহায্যকারী পেশি। মাইটম পেশি মাছেদের থাকে, ভি আকৃতির মাইটম পেশি। ফুলকা হচ্ছে মাছেদের শ্বাস যন্ত্র। গমনের সাহায্যকারী পেশি হচ্ছে কি? গমনে সাহায্যকারী পেশি হচ্ছে ভি আকৃতির মাইটম পেশি। একটা মাছের শেপ আমরা সেই ছোটবেলায় আঁকতাম এরকম। তো তো এই যে তোমার যাই হোক, এখানে পাখনা থাকবে, যাই হোক। তো এই যে ভি আকৃতি টাইপের পেশিটা আসছে, এটাকে বলা হয়, এই যে পেশিটা, এটাকে মায়োটম পেশি বলা হয়। যাই হোক, তো আমরা এটা খেয়াল রাখবো যে প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে।
গমনে সাহায্যকারী পেশি যদি বলা হতো মায়োটম পেশি হবে। আচ্ছা, ফুলকা তাহলে মাছের কি হয়? মাছের শ্বাস অঙ্গ বলতে পারি বা শ্বাস যন্ত্র বলতে পারি। নিম্নের কোন আয়নটি পেশি সংগঠনের জন্য অপরিহার্য? মানুষের ক্ষেত্রে যদি পেশি দুর্বলতা হয় বা হাড়ের ক্ষেত্রে যদি দুর্বলতা আসে তো কোন ওষুধ খেতে বলবে? ক্যালসিয়াম যুক্ত ট্যাবলেট, ভিটামিন ডি খেতে বলবে, বিভিন্ন ক্যালসিয়াম যুক্ত ওষুধ দেখবে ডাক্তাররা সাজেস্ট করবে। তো এই ক্যালসিয়াম আয়ন যেটা আমাদের বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও যদি বলি পেশি সংগঠনের জন্য অপরিহার্য একটা উপাদান, ঠিক আছে, এটা প্রয়োজন আছে। আচ্ছা, কবজা সন্ধি মানুষের ক্ষেত্রে কোথায় দেখা যায়? কবজা সন্ধি হাঁটুতে, কবজিতে, কনুইতে, নাকি অপশন ডি এ এবং সি? কবজা সন্ধি দেখা যায় দুটো জায়গায়, মনে রাখবে, হাঁটুতে এবং কনুইতে কবজা সন্ধি দেখা যায়। আচ্ছা বলো, সুরসেন মহাজন পদ, একটা ষোড়শ মহাজন পদের একটি নাম হচ্ছে সুরসেন। এই মহাজন পদের রাজধানী কোথায় ছিল? সুরসেন মহাজন পদের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, প্রত্যেকে এই ষোড়শ মহাজন পদের জায়গাটা একটু খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আসে, আমরা আলোচনা করি মাঝে মধ্যে, যে ষোড়শ মহাজন পদ গড়ে উঠেছিল কবে। যদি বলা হয় কবে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, অ্যারাউন্ড 600 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব বিফোর খ্রিস্ট 600 খ্রিস্টাব্দ পূর্বাব্দে এই ষোড়শ মহাজন পদ ভারতে গড়ে ওঠে। তার একটি হচ্ছে সুরসেন। এই সুরসেন মহাজন পদের রাজধানী ছিল মথুরা। মথুরা, ঠিক আছে। গান্ধার মহাজন পদের রাজধানী ছিল তক্ষশিলা। তো সুরসেন ষোড়শ মহাজন পদের একটি। ষোড়শ মহাজন পদ থেকে যে প্রশ্নগুলো আসে আমরা আরো আলোচনা করব এই ক্লাসেই। গৌতম বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করেছিলেন সেই স্থানের নাম কি? বলো, গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক আমরা বলি, সে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিল কোথায়? গৌতম বুদ্ধ অশ্বত্থ বা বট গাছের নিচে, অনেকে বলা ইতিহাসে পাওয়া যায় অশ্বত্থ গাছের নিচে ধ্যান করেছিলেন, তাই তো? যে গাছটাকে বলা হয় বোধিবৃক্ষ, অর্থাৎ বোধি লাভ, বোধি বা জ্ঞান লাভ করে, যার কারণে ওটাকে বলা হতো বোধিবৃক্ষ। যে গাছটা পরবর্তীকালে দেখা যায় যে শশাঙ্ক কেটে দেয়। যাই হোক, তো গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিল সেই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধ গয়া, ঠিক আছে, বুদ্ধ গয়া নামটা মনে রাখবে। সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার শুরু করে, ঠিক আছে, ধর্ম প্রচার শুরু করেন। নেপালের কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে তার জন্ম হয়। ওকে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। জন্মস্থান। তিনি মারা যায় কোথায়? কুশীনগরে। আচ্ছা, তো বোধিবৃক্ষ মানে এই অশ্বত্থ বা বট গাছ, এটা নিচে তিনি ধ্যান করেছিলেন এবং যে স্থানে জ্ঞান লাভ করেছিল সেটা হচ্ছে বুদ্ধগয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একই রকমই। গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? বলো, গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? কি হবে এখানে সঠিক উত্তর? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, জীবক। জীবক, মনে রাখবে, তিনি বিম্বিসারের চিকিৎসক ছিলেন। বিম্বিসারের চিকিৎসক তিনি ছিলেন এবং গৌতম বুদ্ধ অসুস্থ হলে তাকে তিনি পাঠান। জীবক তাহলে বিম্বিসারেরও চিকিৎসক ছিলেন, এটা মনে রাখবে। বিম্বিসার কে ছিল? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এই বিম্বিসার অজাতশত্রু, তারা গৌতম বুদ্ধ এবং মহাবীরের সময়কালেই কিন্তু ছিল।
পরবর্তী প্রশ্ন, এই যে ষোড়শ মহাজন থেকে কথা বলছিলাম, কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের উল্লেখ আছে? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ষোড়শ মহাজন পদে উল্লেখ আছে কোন গ্রন্থে? মহাভারত, অঙ্গুত্তর নিকায়, ছান্দোক্য উপনিষদ, মান্ডক্য উপনিষদ বা মুন্ডক উপনিষদ। এই যে মান্ডক্য বা মুন্ডক উপনিষদ নাম তোমরা অনেক জায়গায় পাবে। এই জায়গা থেকে একটা কথা প্রশ্ন আসে যে সত্যমেব জয়তে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন উপনিষদ থেকে? সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে। আচ্ছা, এটি হবে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে ষোড়শ মহাজন পদের উল্লেখ আছে। ষোড়শ মহাজন পদ বিশেষ করে ভারতবর্ষের উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত কিছু অংশ এবং দক্ষিণ ভারতে একটি জায়গায় ছিল, নাম হচ্ছে অসমক। আমাদের পূর্ব ভারত যদি খেয়াল করি, পশ্চিমবঙ্গ, বাংলা তথা অসম, এখানে কোনো মহাজন পদ ছিল না। ওকে, তো এই মহাজন পদ বেশিরভাগ ছিল উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত তথা মধ্য ভারত কিছু অংশ, এবং একটি ছিল দক্ষিণ ভারত, সেটা হচ্ছে অসমক, গোদাবরী নদীর তীরে। এবং এখানে দুটো তোমার মহাজন পদ নাম হচ্ছে ব্রিজি এবং মল্ল, যারা ছিল প্রজাতান্ত্রিক। এই প্রশ্নগুলো পরীক্ষা আসে। আচ্ছা, কোন পাখি মানুষের মতো গমন করে? সহজ প্রশ্ন আছে, বলো। মানুষের মতো গমন করে কোন পাখি? মানুষের মতো চোখ আছে কোন পাখির, বলতে পারবে? মানুষের মতো চোখ আছে কোন পাখির? এটা হচ্ছে পেঁচা। পেঁচার চোখ মানুষের মতো। আর এই যে পাখির কথা বলা হচ্ছে পেঙ্গুইন পাখি, তার যে গমন পদ্ধতি আমরা যেভাবে করি তাদেরও প্রায় একই রকম। ওকে, আচ্ছা, কোন পেশি আবার মাছেদের ক্ষেত্রে আমরা প্রশ্নটা করলাম সাহায্য করে? মাছেদের গমনে সাহায্য করে কোন পেশি? প্রশ্নটা আমরা কিন্তু বলেছি অলরেডি, মায়োটম পেশি। এখানে ফ্লেক্সর এক্সটেনসর পেশি মাছেদের থাকে না। প্রশ্ন দেখো, সহজ প্রশ্ন, এইভাবে অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। প্রশ্নটা রাখার উদ্দেশ্য এটাই যে সবগুলো আছে মানে সবগুলো উত্তর হবে এরকম কিন্তু বিষয় নয়, ভালো করে ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠী নয়? প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, সহজ প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। হিনজান, মহাযান, দিগম্বর, থেরোবাদ বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠী নয় কোনটি? তো এখানে উত্তর হবে কি? দেখো, একটা প্রশ্ন আসে যে বৌদ্ধদের যে শ্রেণী বিভাগ আছে সেটি কি হিনজান, মহাযান। জৈনদের শ্রেণী বিভাগ দিগম্বর, শ্বেতম্বর। তাহলে জৈন যখন দিগম্বর শ্বেতম্বর, এটা তো হবেই না, এটাই উত্তর হয়ে যাবে। তুমি জানো না থেরোবাদ কি, তারপরেও তুমি এটা জানো যে জৈনদের ধর্ম দুটো ভাগ আছে, দিগম্বর, শ্বেতম্বর, তাহলে এটাই উত্তর হবে, বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠী নয়। ওকে, কনফিউজড হওয়ার কিছু নেই। থেরোবাদ হচ্ছে একটা প্রাচীন মতবাদ, বৌদ্ধদের মধ্যে আছে। একদম শুরুতে যে বৌদ্ধ ধর্মের মতবাদ সেটাকে থেরোবাদ বলা হয়। তো সেই থেরোবাদ একটা গোষ্ঠী আছে বৌদ্ধদের মধ্যে। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে কথা বলেছি প্রথমে, যারা পরে কানেক্ট হয়েছে দেখে রাখো, আমাদের ফাউন্ডেশন 3.0 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 18 তারিখ থেকে। অলরেডি আমার 3টি ক্লাস হচ্ছে সেখানে, আরো অন্যান্য স্যারেদের ক্লাস শুরু হয়েছে। তো যারা ফাউন্ডেশন নাওনি, একটা 1-2 নাওনি, আমাদের একটা ফাউন্ডেশন নাও। প্রত্যেকের ক্ষেত্রে বলবো, তোমার প্রথমেই বলেছি যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা বেসিক আইডিয়া তোমার লাগবে। সেই দিন আর নেই আগের মতো যে মোটামুটি পড়লে হয়ে যাবে, কারণ যেভাবে কম্পিটিশন বাড়ছে, পরীক্ষার সংখ্যা যেভাবে কমছে, একটা পরীক্ষা মানে এটাই তোমার ভাবতে হবে শেষ সুযোগ। সেইভাবে চেষ্টা করতে হবে এবং প্রস্তুতি তোমাকে একদম 100% নিজের মতো করে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ ফাউন্ডেশন ব্যাচটা আমাদের করার উদ্দেশ্য এটাই যে সমস্ত সাবজেক্টের একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে। টোটাল ক্লাস তোমরা জানো প্রায় 350 ঘন্টা লাইভ ক্লাস আছে আমাদের এই ব্যাচে, যেগুলো যথেষ্ট এই কম্পিটিটিভ লাইনে সিলেবাস কভার করার জন্য। ঠিক আছে, প্র্যাকটিস তার সঙ্গেই আছে। ওকে, তাহলে যদি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত নিয়ে নেবে,
পরীক্ষা হচ্ছে না মানে এই না যে পরীক্ষা হবে না, যখনই হবে তোমাকে একদম মানে কি শেষ পেরেক ঠুকে আসতে হবে, অর্থাৎ তোমার নামটা ওখানে লিখে দিয়ে আসতে হবে চাকরির খাতায়, এইভাবে পরীক্ষা দিতে হবে। বিশেষ করে ক্লার্কশিপ যদি বলো, তোমরা অনেক সিট রয়েছে, প্রায় 6,000-এর বেশি। তো সেই জায়গায় যদি খেয়াল করো, প্রিলিমস মেন যোগ হবে, তো প্রিলিমসটা কিন্তু ফাইনাল পরীক্ষা। যত বেশি নাম্বার তুমি ওখানে তুলে রাখতে পারবে ততটাই তোমার অ্যাডভান্টেজ, মাথায় রাখবে। তো সেইভাবে চেষ্টা করো এবং একেবারে পড়তে থাকো, যাতে করে তোমাদের মিসলেনিয়াস যারা টার্গেট করছো, প্রিলিমস হয়তো যোগ হবে না, কিন্তু মেন্সের প্রস্তুতি ওই একসঙ্গেই নিতে হবে। আলাদা করে প্রিলি হোক তারপর মেন নেবো, ওটা না। সেখানেও বিষয়ভিত্তিক জ্ঞান, ম্যাথামেটিক্যাল জ্ঞান, ইংরাজি ইত্যাদি জ্ঞান প্রয়োজন আছে। বা তুমি সেন্ট্রালে পরীক্ষা দাও, রেল এসএসসি, সেখানেও প্রত্যেকটা বিষয়ের জ্ঞান প্রয়োজন আছে। পাখিদের ক্ষেত্রে কোন পেশি উড়তে সাহায্য করে? পাখিদের ক্ষেত্রে এখানে সবগুলো মনে রাখবে, পেক্টোরালিস মেজর, কোরাকাও ব্যাক্টেরিয়ালিস, পেক্টোরালিস মাইনর, এই তিনটে পেশি পাখিদের উঠতে সাহায্য করে। বাস্তুতন্ত্রের জড় উপাদান কি কি? বাস্তুতন্ত্রের জড় উপাদান কি কি? উত্তর হবে সবগুলি। তো বাস্তুতন্ত্র যেটা জীব এবং জড়ের সমন্বয়ে গঠিত, এই যে বাস্তুতন্ত্র, পৃথিবীটা একটা অখণ্ড বাস্তুতন্ত্র বলা হয়, ঠিক আছে, যেখানে উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী তথা অজৈব জৈব ভৌত উপাদান মিলে এই বাস্তুতন্ত্রটি গঠিত। বলো, সাতবাহন বংশে প্রচলিত সীসার মুদ্রা নিম্নের কোনটি? সাতবাহন বংশ ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য বংশ বলতে পারি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিবমুখ, এখানে অনেকগুলো সাতকর্ণী রয়েছে, তার মধ্যে গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ রাজা। তো সাতবাহন বংশের একটা সীসার মুদ্রা প্রচলিত ছিল, সেটার নাম হচ্ছে প্রোটিন। ওকে, ইথোলজি বলতে কি বোঝায়? ইথোলজি কথাটি কোন বিজ্ঞানের সঙ্গে যুক্ত? উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, নাকি কোনোটি নয়? ইথোলজি কথাটি কি? আচ্ছা, উদ্ভিদ বিজ্ঞানকে আমরা বলি বোটানি, প্রাণী বিজ্ঞানকে বলি জুলজি, ইথোলজিকে বলা হচ্ছে প্রকৃতি বিজ্ঞান। অপশন সি এখানে রাইট অ্যান্সার। গত দিনের হোমওয়ার্ক ছিল এটা, যে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে? উত্তর হয়ে যাবে মাতলা। মাতলা সুন্দরবন অঞ্চলের প্রধান নদী তথা আতঙ্কের নদী। আতঙ্কের নদী কেন বলা হয়? কারণ এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়, ঠিক আছে, যার কারণে তোমার পারিপার্শ্বিক মাতলা তীরবর্তী মানুষজন ক্ষতিগ্রস্ত হয়। ওকে, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, ব্যবহারিক ইকোলজি আর কি, এই বিজ্ঞানের জনক কে? এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে। এবং আজকের আমরা 26 কোশ্চেন আলোচনা করেছি, প্রায় একই রকম ধাঁচের। কিছু প্রশ্ন ছিল প্রাচীন যুগের বুদ্ধ রিলেটেড, কিছু ছিল চলন গমন রিলেটেড, বাট খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমরা হয়তো অনেকে ভাবছো যে স্যার মিক্সড করালেন না। মিক্সড তো প্রায় দিন করায়, একই টাইপের কিছু প্রশ্ন তোমার মাথায় থেকে গেল, যেগুলো কিন্তু কাজে আসবে, ঠিক আছে, পরীক্ষার পর কিন্তু মনে হবে। তো প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছ, খুব ভালো করে প্রস্তুতি নাও। এই যে সময়টা চলছে, ধরো একটা খারাপ সময় চলছে, আমরা ধরি পরীক্ষার বিজ্ঞপ্তি আসছে না বা কোনো ডেট আসছে না, বাট আসবে না এরকম কিন্তু নয়। ওই ভেবে ওয়েট করলে হবে না, তোমার পড়াশোনাটা চালিয়ে যাও যাতে করে তুমি চাকরিটা পাও। ওকে, তো আমাদের ফ্রি ক্লাস দ্য ওয়েব সলিউশন TWS একাডেমিতে আছে, এইগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। এবং আমাদের TWS একাডেমিতে আমরা পেড কোর্স করাচ্ছি, প্লে স্টোরে পেয়ে যাবে আমাদের অ্যাপ। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং চেষ্টা করতে থাকো। নিশ্চয়ই চেষ্টার কিন্তু বিকল্প নেই, এবং চেষ্টা করলে সফলতা আসবে, ঠিক আছে। তুমি চেষ্টা করে যাবে, সফলতা আসবে না এরকম কিন্তু নয়। ওকে ওকে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, টাটা, বাই।